আসসালামু আলাইকুম। বুকসুই তারিফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি পড়া শুরু করব রুশ সাহিত্যের জনক, প্রতিভাধর কবি, নাট্যকার ও কথাসাহিত্যিক আলেকজান্ডার পুশকিনের লেখা স্টেশনের ডাকবাবু বইটি। বইটি অনুবাদ করেছেন ননী ভৌমিক। বইটি প্রগতি প্রকাশন মস্কো থেকে প্রকাশিত। 1831 সালে এই গল্পটি আলেকজান্ডার পুশকিন লিখেছিলেন। পড়া শুরু করছি আলেকজান্ডার পুশকিনের লেখা স্টেশনের ডাকবাবু। এমন কে আছে যে স্টেশনের ডাকবাবুকে অভিশাপ দেয়নি, গালাগালি করেনি? রূঢ়তা, বেয়াদবি ও বেয়াক্কেলপনার নিষ্ফল নালিশ ঠুকে রাখার জন্য হঠাৎ খেপে ওঠে সেই করাল খাতাখানা চেয়ে বসেনি? সেকেলে নায়েবদের মতো এবং অন্ততপক্ষে দস্যুদের মতোই মানবজাতির কুলাঙ্গার বলে তাকে কে ভাবে না? তবু একবার নিরপেক্ষ হবার চেষ্টা করা যাক এবং ওদের জায়গায় দেখা যাক নিজেকে দাঁড় করিয়ে। তাহলে হয়তোবা অনেক ক্ষমার চোখে ওদের দেখা সম্ভব হবে। আসলে ডাকবাবুটি কে? নিতান্তই সর্বনিম্ন কর্মচারী পদের এক শহীদ। চড়চাপড় ঘুষি থেকে যে শুধু বেঁচে থাকে তার সরকারি তকমাটির জুড়ে, তাও সব সময় নয়। প্রিন্স ভিয়াজেমস্কি যাকে রহস্য করে ডাক স্টেশনের স্বৈরপ্রভু বলে অভিহিত করেছেন, সেই লোকটির কাজটা কীরকম? একেবারে খাঁটি কয়েদ খাটুনি নয় কি? দিনে রাতে স্টেশনবাবুর শান্তি নেই। বিরক্তিকর যাত্রাপথে যত রাগ জমে ওঠে তার সবই এসে যাত্রীরা ঝাড়ে ডাকবাবুর ওপর। আবহাওয়াটা বিশ্রী, রাস্তা জঘন্য, কচুয়ানটা একঘুয়ে, ঘোড়াগুলো অচল। এর সব দোষ যেন ডাকবাবুর। তারই হতভাগ্য ঘরখানায় এসে উঠে যাত্রীরা তাকেই গণ্য করেছে শত্রু বলে। অনিমন্ত্রিত এই অতিথিদের কবল থেকে তাড়াতাড়ি রেহাই পেলে সে তার সৌভাগ্য। আর যদি ঘটনাচক্রে সে সময় ঘোড়া মজুদ না থাকে, হায় ভগবান, তাহলে সে কি গালাগালি, তর্জন গর্জনের পালা। বৃষ্টি হোক, কাদা হোক, এ বাড়ি ও বাড়ি ছুটোছুটি করে বেড়াতে ডাকবাবুটি বাধ্য। ক্ষিপ্ত যাত্রীর চিৎকার আর ঘাড় ধাক্কা থেকে ক্ষণেকের মুক্তির জন্য তাকে হয়তো বড়দিনের তুষারপাত আর ঝড়ঝঞ্ঝার মধ্যেই গিয়ে দাঁড়াতে হবে বাইরের খোলা বারান্দায়। হয়তো এলেন এক জেনারেল, কম্পমান ডাকবাবুকে তার শেষ দুটো ত্রয়কাও ছেড়ে দিতে হয়। অথচ ওর একটা ছিল ডাকগাড়ির জন্য রিজার্ভ করা। মৌখিক একটু ধন্যবাদ পর্যন্ত না দিয়ে জেনারেল সাহেব চলে যাবেন। আর তার 5 মিনিট পরেই শোনা গেল ঘণ্টার শব্দ। সরকারি কর্মকর্তারা এসে টেবিলের ওপর হুকুমনামা ফেলে দিয়ে তাজা ঘোড়ার চাহিদা জানিয়ে দিল। এইসব ঘটনাগুলো ভালো করে ভেবে দেখলে ক্রোধের বদলে হৃদয়ে ভরে উঠবে অকৃত্রিম সহানুভূতিতে। তাছাড়া আরও কয়েকটা কথা বলি। 20 বছর ধরে আমি রাশিয়ার সর্বত্র ঘুরে বেরিয়েছি। প্রায় সবকটি ডাক রাস্তা আমার চেনা। কচুয়ানদের কয়েক পুরুষের সঙ্গে আমার পরিচয়। আমি চিনি না কিংবা সংস্রবে আসিনি এমন ডাকবাবু নেই বললেই হয়। আমার এইসব সফরের সময় যেসব চমকপ্রদ অভিজ্ঞতা লাভ করেছি তা যথাসত্বর প্রকাশ করার একটা আশাও আমার আছে। আপাতত এইটুকু বলি যে স্টেশনের ডাকবাবু এই সম্প্রদায়টা সম্বন্ধে সাধারণ লোকের যে ধারণা সেটা খুবই ভুল। বহু নিন্দিত এইসব ডাকবাবুরা আসলে বেশ শান্তিপ্রিয় লোক।
পরোপকারকারী, বেশ মিশুক ব্যবহার, নিজেদের মান মর্যাদা নিয়ে এদের খুঁতখুঁতি নেই, আর টাকার হাইও খুব বেশি নয়। বেশ শিক্ষাপ্রদ এবং চিত্রাকর্ষক বহু বিষয় তাদের কথাবার্তা থেকে আহরণ করা সম্ভব। আমার কথা যদি বলেন, আমি বরং সরকারি কাজে ভ্রাম্যমান কোনো ষষ্ঠপঙ্গক্তির রাজপুরুষের ভাষণ শোনার চাইতে এদের সঙ্গেই আলাপ করতে ভালোবাসি। বুঝতেই পারছেন, ডাকবাবু এই শ্রদ্ধেয় সম্প্রদায়টির মধ্যে আমার অনেক বন্ধু আছে। বলতে কি, এদের একজনের স্মৃতি আমার কাছে অতি মূল্যবান। ঘটনাচক্রে আমায় তার সংস্পর্শে আসতে হয়েছিল। তারই কথা আমি এবার আমার দরদি পাঠকদের কাছে বলবো। 1816 সালের মে মাসে আমাকে গুরবেনিয়া দিয়ে যেতে হয়েছিল। সে পথটা এখন বিলুপ্ত হয়ে গেছে। আমি তখন খুদে এক অফিসারের পদে ঢুকেছি। যেতে হয়েছিল ডাক রাস্তা দিয়েই, কিন্তু পয়সা ছিল কেবল 2টি ঘোড়ার জন্য। ফলে ডাকবাবুরা আমায় বিশেষ সম্ভ্রম দেখাতো না। তাই আমার যা ন্যায্য প্রাপ্য বলে আমার ধারণা, তা আমাকে প্রায়ই আদায় করতে হতো জোরজার করে। বয়স তখন কাঁচা, স্বভাবটাও ছিল একটু রগচটা। তাই যখন আমার ত্রয়কার জন্য তৈরি রাখা ঘোড়া হঠাৎ কোনো এক বুড়ো চাকুরিকে দিয়ে দেওয়া হতো, তখন এইসব ডাকবাবুদের নীচতা ও কাপুরুষতা আমাকে খেপিয়ে তুলত। এটা গা সহা করতে আমার ততদিনই লেগেছিল যতদিন লেগেছিল লাট সাহেবদের ভূতসভায় বিচক্ষণ ভৃত্যের খাদ্য পরিবেশনে আমার নাম বাদ পড়াটা গা সহ্য করে নিতে। আজকাল এ দুটি ব্যাপারই আমার কাছে অতি স্বাভাবিক বলে মনে হয়। কেননা পদমর্যাদার হিসাবে যারা ছোট তারা বড়কে মানবে, এই নিয়মের বদলে যদি ধরা যাক মননশক্তির হিসাবে যারা ছোট তারা তাদের চেয়ে বড়দের মানবে, এই নিয়ম চালু করা যায়, তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে? কি ভয়ানক তর্কই না শুরু হয়ে যাবে সব জায়গায়। চাকর বাকরেরাই বা কাকে পরিবেশনের সময়ে তুয়াজ করবে প্রথমে। কিন্তু সে কথা থাক, কাহিনীতে ফিরে আসি আমি। সেদিন বেশ গরম পড়েছিল। গুরবেনিয়ার ওই ডাক স্টেশনটায় পৌঁছাতে তখন 3 ভার্স্ট পথ বাকি। এমন সময় ফুটা ফুটা জল পড়তে শুরু করল। মিনিট খানেকের মধ্যেই ঝমঝম বৃষ্টিতে ভিজে চবচবে হয়ে গেলাম আমি। ডাক স্টেশনটায় পৌঁছে আমার প্রথম কাজ হলো যত তাড়াতাড়ি পারা যায় পোশাক বদলে ফেলা, এবং দ্বিতীয় কাজ চায়ের হুকুম করা। ডাকবাবু ওই সময় হাঁক দিলেন, ওই দুনিয়া, চুলায় আগুন দে তো, আর গিয়ে খানিকটা ক্রিম জোগাড় করে আন। জবাবে পার্টিশন দেওয়ালের অপাশ থেকে বছর 14 বয়সের একটি মেয়ে বেরিয়ে এসে ছুটে গেল বাইরের বারান্দার দিকে। মেয়েটির রূপ দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ডাকবাবুকে জিজ্ঞেস করলাম, ওকে? বেশ অহংকারের সুরে ডাকবাবু বললেন, হ্যাঁ, ভারী বুদ্ধিমতী, ভারী চটপটে, ঠিক ওর পরলোকগত মায়ের মতো। ও আমার মেয়ে। লোকটা আমার অর্ডার টুকে নিতে শুরু করল, আর আমি তার অনাড়ম্বর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরখানার দেয়ালে টাঙানো ছবিগুলো দেখতে শুরু করলাম। ছবিগুলোতে কুপুত্রের কাহিনী বর্ণনা করা হয়েছে। প্রথম ছবিখানায় দেখা যাচ্ছে একজন শ্রদ্ধাভাজন বৃদ্ধকে। মাথায় তার রাতের টুপি, গায়ে ড্রেসিং গাউন। একটি অস্থিরমতি যুবককে তিনি বিদায় দিচ্ছেন। যুবকটি তাড়াহুড়ো করে তার কাছ থেকে আশীর্বাদ আর একটি টাকার থলি গ্রহণ করছে। পরের ছবিতে খুব উজ্জ্বল করে ফুটিয়ে তোলা হয়েছে যুবকটির স্থলিত চরিত্রের কথা। পানভোজনের টেবিলের সামনে সে বসে আছে
আর তার চারিপাশে ঘিরে আছে কপট বন্ধু ও লজ্জাহীনা নারীর দল। এর পরে রয়েছে যুবকটির সর্বনাশ ঘটার ছবি। পরনে ছেঁড়া ছেঁড়া পোশাক, মাথায় তেকোনো টুপি, শুয়োর চড়াচ্ছে আর ওই শুয়োরের খাদ্যই ভাগ করে খাচ্ছে। মুখে তার গভীর বিষাদ ও অনুশোচনার ছাপ। শেষ ছবিখানায় দেখা যাচ্ছে সে বাপের কাছে ফিরে এসেছে। সহৃদয় বৃদ্ধ মানুষটির মাথায় এবারেও সেই রাতের টুপি, গায়ে ড্রেসিং গাউন। তিনি ছুটে এসেছেন তাকে গ্রহণ করতে। কুপুত্র তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসেছে। পেছনে দেখা যাচ্ছে বাবুর্চি একটি মোটাসুটা গুবচ্ছ জবাই করেছে, আর যুবকটির বড় ভাই চাকর বাকরদের জিজ্ঞেস করছে ধুমধামের কারণটা কি। প্রত্যেকটি ছবির নিচেই জুৎসই সব জার্মান ছড়াও বেশ পাঠ করা গেল। এসবটাই এখনো আমার স্পষ্ট মনে আছে। মনে আছে সেই ফুল ভর্তি ভাড়টা, রংচঙে পর্দা ঢাকা বিছানাটা, আমার চারপাশে যত কিছু জিনিস ছিল সব। গৃহকর্তাটির মূর্তি এখনো আমার চোখে ভাসছে। স্বাস্থ্যবান, ফুর্তিবাজ, বছর 50 বয়স, গায়ে একটা লম্বা সবুজ জুব্বা, তাতে বিবর্ণ ফিতে লুটকানো 3টি মেডেল। আমার আগের কচুয়ানকে পাওনা মিটিয়ে দিতে না দিতেই দুনিয়া ফিরে এলো তার সমভার নিয়ে। কিশোরী ওই লাস্যময়ীর বুঝতে দেরি হয়নি আমার মনে সে কী রকম ছাপ ফেলেছে। আমাকে দেখে সে তার বড় বড় নীল চোখ দুটো নামিয়ে নিল। তার সঙ্গে কথা কইতে শুরু করলাম আমি। সে একটুও সংকোচ না করে জবাব দিয়ে গেল সংসারাভিজ্ঞ মেয়ের মতো। দুনিয়ার বাপের দিকে আমি 1 গ্লাস মদ পাঞ্চ এগিয়ে দিলাম। দুনিয়ার জন্য এগিয়ে দিলাম 1 কাপ চা। তারপর 3 জনে কথা কইতে শুরু করলাম যেন কতকাল থেকে আমাদের জানাশোনা আছে। অনেক আগেই ঘোড়া তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু ডাকবাবু আর তার মেয়েটিকে ছেড়ে আসতে মন চাইছিল না। তবু একসময় উঠতে হলো। বাপ শুভযাত্রা কামনা করলে মেয়ে আমাকে গাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিতে এলো। বারান্দায় এসে আমি একটু দাঁড়ালাম, চুমু খাওয়ার অনুমতি চাইলাম। দুনিয়া আপত্তি করল না। যেদিন থেকে নেমেছি এই পথে সেদিন থেকে অনেক চুম্বনই আমি পেয়েছি, কিন্তু তার কোনোটার স্মৃতিই এমন দীর্ঘ এমন মধুর হয়ে থাকেনি। বেশ কয়েক বছর কেটে গেছে। ঘটনাচক্রে আবার আমাকে সেই একই পথ পাড়ি দিয়ে সেই একই সব জায়গায় যেতে হয়েছিল। বুড়ো ডাকবাবুর মেয়েটির কথা আমার মনে ছিল। তাকে আবার দেখা যাবে এই কল্পনায় খুশি হয়ে উঠেছিল মনটা। কিন্তু মনে হয় হয়তো বুড়ো ডাকবাবুর জায়গায় এখন অন্য কেউ এসেছে। ইতিমধ্যে দুনিয়ার বিয়েও হয়ে গেছে নিশ্চয়ই। ওদের কেউ একজন হয়তোবা বেঁচেই নেই। এ কথাটাও আমার মনে উকি দিয়ে গেল। আর ডাক স্টেশনের দিকে যত এগুতে লাগলাম ততই নানা আশঙ্কায় মন হয়ে উঠেছিল বিষণ্ণ। ঘোড়াগুলো এসে ডাকবাড়িটার সামনে দাঁড়ালো। ঘরের ভেতর ঢুকতেই নজরে পড়ল সেই কুপুত্রের কাহিনীর বর্ণনা করা ছবিগুলো। টেবিল আর বিছানাটা সেই পুরনো জায়গাটিতেই আছে, কিন্তু জানলায় এবার আর কোনো ফুল দেখা গেল না। ঘরের সব কিছুতেই কেমন একটা জীর্ণতা আর অবহেলার ছাপ। ডাকবাবু একটি ভেড়ার চামড়ার কোট গায়ে ঘুমিয়েছিল। আমার আগমনে ঘুম ভেঙে উঠে বসল। হ্যাঁ, সিমিয়ন ভিরিনই বটে, কিন্তু কি ভয়ানক বুড়িয়ে গেছে লোকটা। ও যখন আমার অর্ডার নকল করে নিচ্ছিল তখন ওর পাকা চুল, না কামানো গালের ওপর গভীর ভাঁজ আর কুঁজো হয়ে আসা পিঠের দিকে তাকিয়ে আমি অবাক না হয়ে পারলাম না। অমন হৃষ্টপুষ্ট একজন মানুষ
এই 3-4 বছরেই এমন জরাজীর্ণ বৃদ্ধ হয়ে গেল কি করে? আমায় চিনতে পারছো না? আমি জিজ্ঞেস করলাম ডাকবাবুকে। ও বিমর্ষভাবে বলল, তা খুব সম্ভব আমি আপনাকে চিনি। রাস্তাটা বড়, অনেক যাত্রীই এখানে আসে। আমি জিজ্ঞেস করলাম, তা তোমার দুনিয়া ভালো আছে তো? বুড়ো মানুষটা ভ্রুকুটি করল, বলল, ভগবান জানেন। আমি আবার জিজ্ঞেস করলাম, ওর কি তাহলে বিয়ে হয়ে গেছে? বুড়ো লোকটা ভাব দেখালো যেন আমার কথা সে শুনতে পায়নি। বিড়বিড় করে আমার অর্ডারখানা পড়ে যেতে লাগলো। সুতরাং প্রশ্ন করা বন্ধ রেখে কেটলিটা চাপাতে হুকুম দেওয়া গেল। কৌতূহল আমার খোঁচা মারছিল। আশা করলাম 1 গ্লাস পাঞ্চ দিয়ে আমার পুরনো বন্ধুর মুখ খুলে যাবে। আশাটা ভুল হয়নি। এগিয়ে দেওয়া গ্লাসটাতে বুড়োর আপত্তি হলো না। দেখা গেল রাম টানতে টানতে ওর বিমর্ষ ভাবটা কেটে যাচ্ছে। দ্বিতীয় গ্লাসের শেষে সে কথা কইতে শুরু করল। আমি কে তা চিনতে পারল, অন্তত চিনতে পারার ভান করল। অতঃপর তার কাছ থেকে যে কাহিনীটা শোনা গেল তা যুগপৎ আমার ভয়ানক রকমের আকৃষ্ট ও বিচলিত করে তুলেছিল। ও শুরু করলে, তাহলে আমার দুনিয়াকে আপনি চিনতেন? কেই বা তাকে না চিনত? দুনিয়ারে কি মেয়েই না সে ছিল। এখানে যেই এসেছে সেই ওর তারিফ করেছে, কেউ নিন্দে করেনি। জমিদার গিন্নিরা ওকে কত উপহারই না দিয়েছে, কেউ একটা রুমাল, কেউ এক জোড়া দুল। জমিদার বাবুরা এলে খাবার দাবারের অজুহাতে ইচ্ছে করেই দেরি করত। আসলে ওকে আরও কিছুক্ষণ দেখতে চাইত। যতই রাগ হোক না কেন, ওকে দেখা মাত্র রাগ জল হয়ে যেত সবার। আমার সঙ্গে তারা কথা শুরু করত ভদ্রভাবে। বিশ্বাস করবেন না হয়তো, কিন্তু সরকারি পিয়নরা পর্যন্ত 8 ঘন্টা খানেক কথা কয়ে যেত ওর সঙ্গে। ওর দৌলতেই সংসার চলত। এটা পরিষ্কার করা, ওটা রান্না করা, সবই থাকতো পরিপাটি। আর আমি এই বুড়ো বেকুব, দেখে আমার আর আশ মিটত না, আনন্দ আমার আর ধরত না। দুনিয়াকে ভালোবাসিনি তা তো নয়, ওকে মাথায় করে রাখতে চাইনি তা তো নয়, জীবনে ওর দুঃখ কষ্ট তো কিছু ছিল না। কিন্তু ভগবানের পায়ে মাথা করে কি আর কেউ সর্বনাশ ঠেকাতে পেরেছে? কপাল হন্ডা পেকে। এক নাগাড়ে এই কথাগুলো বলে ডাকবাবু আবার শুরু করলেন ওনার সর্বনাশের বিশদ বিবরণ। 3 বছর আগে এক শীতের সন্ধ্যায় ডাকবাবু নতুন একটা খাতার ওপর রুল টানছে আর তার মেয়ে পার্টিশনের পেছনে বসে বসে নিজের জন্য একটা পোশাক সেলাই করছে। এমন সময় একটি ঘোড়ার গাড়ি এসে থামল। একজন যাত্রী ঘরে ঢুকল। মাথায় তার একটি চেরকেসীয় টুপি, গায়ে একটা মিলিটারি গ্রেড কোট আর মোটা মাফলার। ঢুকেই সে ঘোড়ার তলব করল। ঘোড়া তখন সব বেরিয়ে গিয়েছিল, কিন্তু তা শুনে যাত্রীটি তার গলার পর্দা চড়াল, উঁচু করল হাতের চাবুক। এরকম ঘটনা দেখতে দেখতে দুনিয়া অভ্যস্ত ছিল। ঠিক সেই মুহূর্তে পার্টিশনের পেছন থেকে ছুটে এসে সে মোলায়েমভাবে জিজ্ঞেস করল, আপনি কিছু কি খাবেন? দুনিয়ার উদয়ে সচরাচর যা ঘটে এবারও তাই ঘটল। যাত্রীটির রাগ পড়ে গেল। ঘোড়া না ফেরা পর্যন্ত সে অপেক্ষা করতে রাজি হয়ে রাতের খাবারের ফরমাশ দিল। ভেজা খসখসে ফাড়ের টুপিটা খুলল, মাফলারটা খসালে আর গ্রেটকুটটা ছুঁড়ে ফেলল। দেখা গেল লোকটা সিমসাম চেহারার একজন তরুণ ঘুড়সাওয়ার অফিসার।
মুখে তার ছোট কালো একটি মুছ। ডাকবাবুর সংসারে সে বেশ জমে বসল। ডাকবাবু আর তার মেয়ের সঙ্গে খুশগল্প শুরু করে দিল। রাতের খাবার দেওয়া হলো। ইতিমধ্যে ঘোড়াও এসে গিয়েছিল। ডাকবাবু হুকুম দিলে ঘোড়াগুলোকে দানাপানি দেবার দরকারও নেই। এখনই তাদের এই যাত্রীটির ঘোড়ার গাড়ির সঙ্গে জুতে দিতে হবে। ঘরে ফিরে কিন্তু দেখা গেল যুবকটি প্রায় অচৈতন্য অবস্থায় বেঞ্চের উপর পড়ে আছে। লোকটার নাকি অসুস্থ বোধ হচ্ছে, মাথা ধরেছে, সফর করার মতো অবস্থা আর ওর নাই। কি আর করা যায়? ডাকবাবু তার নিজের বিছানাটি ওর জন্য ছেড়ে দিলেন। ঠিক হলো, রোগী যদি সকালের মধ্যে ভালো হয়ে না ওঠে তাহলে শহর থেকে বৈদ্য ডেকে আনতে হবে। পরের দিন ঘুড়সাওয়ারটির অবস্থা আরো কাহিল হয়ে দাঁড়ালো। ওর চাকর গেল ঘোড়া চেপে কাছের শহরটার বৈদ্য ডেকে আনতে। ভিনিগারে রুমাল ভিজিয়ে দুনিয়া তার কপালে জলপট্টি দিয়ে বিছানার পাশে গিয়ে বসল সেলাই নিয়ে। ডাকবাবু সামনে থাকলে রুগী শুধু উহ আহ করত, একটা কথাও প্রায় বলতে পারত না। যদিও কাপ দুয়েক কফি সে খেলে ঠিকই, আর গুঙাতে গুঙাতেই ফরমাস দিলে ডিনারের। দুনিয়া তার পাশ থেকে কখন নড়ত না। মিনিটে মিনিটে লোকটার তেষ্টা পেত, আর দুনিয়া তার জন্য নিজের হাতে তৈরি করা এক এক মগ লেমনেড এনে দিত। রোগী তা দিয়ে ঠুট ভিজিয়ে মগ ফেরত দেওয়ার সময় প্রত্যেকবারই দুনিয়ার হাতটা নিজের দুর্বল মুঠিতে ধরে চাপ দিয়ে তার কৃতজ্ঞতা বোঝাত। বৈদ্য এলেন ডিনারের সময়। তিনি রোগীর নাড়ি দেখলেন, রোগীর সঙ্গে কথা কইলেন জার্মান ভাষায়। তারপর রুশ ভাষায় জানালেন যে এখন রোগীর প্রয়োজন শুধু বিশ্রামের। দিন দুয়েকের মধ্যেই সে সফর করার মতো অবস্থায় ফিরে আসবে। ঘুড়সাওয়ারটি তাকে ভিজিট বাবদ 25 রুবল সুদ দিয়ে ডিনারে নিমন্ত্রণ করল। বৈদ্য নিমন্ত্রণ গ্রহণ করতে আপত্তি করলেন না। তারপর দুজনে মিলে খেলো পেট ভরে। এক বোতল মদ নিঃশেষ করল আর বিদায় নিল অতি বন্ধুর মতো। আরও একদিন কাটল। ঘুড়সাওয়ারটি পুরোপুরি ভালো হয়ে উঠল। ভারী খুশি দেখা গেল তাকে। অনবরত রহস্য তামাশা করলে কখনো দুনিয়ার সঙ্গে, কখনো ডাকবাবুর সঙ্গে। শীষ দিয়ে গান গাইল, অন্য যাত্রীদের সঙ্গে গল্প জমালো। লেজারে যাত্রীদের অর্ডার সব নিজেই টুকে রাখল। লোকটাকে শেষ পর্যন্ত ভালো মানুষ ডাকবাবুর এতই পছন্দ হয়ে গেল যে তৃতীয় দিন সকালে এই অমায়িক অতিথিটাকে বিদায় দিতে কষ্ট হলো তার। দিনটা ছিল রবিবার। দুনিয়া গির্জায় যাবার জন্য তৈরি হয়েছিল। ঘুড়সাওয়ারটির থাকা খাওয়া বাবদ লোকটা ডাকবাবুকে ঢালাওভাবে বকশিস দিয়ে বিদায় নিল। দুনিয়ার কাছেও সে বিদায় নিল। প্রস্তাব করল যাবার পথে দুনিয়াকে সে গির্জায় পৌঁছে দিয়ে যাবে, কারণ গির্জাটা ছিল গায়ের শেষ প্রান্তে। মনে হলো দুনিয়া একটু বিব্রত বোধ করছে, কিন্তু বাপ বলল, ভয় কি, হুজুর তো আর নেকড়ে নন, খেয়ে ফেলবেন না, তা গাড়ি করেই জানা গির্জায়। দুনিয়া ঘোড়ার গাড়িটিতে উঠে লোকটার ঠিক পাশেই বসল। চাকরটি লাফিয়ে উঠল বক্স সিটে। কোচওয়ান শীষ দিলে ঘোড়া ছুটল দ্রুত গতিতে। বেচারি ডাকবাবু কখনো ভেবে পায়নি কি করে সে তার দুনিয়াকে ও লোকটার সঙ্গে যেতে দিল। কি করে অমন অন্ধ হয়ে গিয়েছিল সে।
কি করে অমন বুদ্ধি ভ্রংশ হয়েছিল তার। আধ ঘন্টাও কাটেনি, ডাকবাবুর বুকটা টনটন করতে শুরু করলো। এমন ওই দুশ্চিন্তা পেয়ে বসলো তাকে যে সে আর থাকতে পারল না, দুনিয়ার খোঁজ করতে গেল গির্জায়। গির্জার কাছে পৌঁছে দেখা গেল লোকজন সব বেরিয়ে আসছে, কিন্তু গির্জার দাওয়ায় বা আঙিনায় কোথাও দুনিয়ার দেখা পাওয়া গেল না। গির্জার ভেতরেও সে ঢুকল হন্তদন্ত হয়ে। পুরোহিত বেদি ছেড়ে চলে গেছে, সেক্সটন মোমবাতিগুলো নিভিয়ে দিতে শুরু করছে। শুধু এক কোণে দুটি বুড়ির তখনও প্রার্থনা শেষ হয়নি, কিন্তু দুনিয়া নেই কোথাও। অভাগা বাপ শেষ পর্যন্ত সেক্সটনকেই জিজ্ঞেস করল দুনিয়া প্রার্থনা এসেছিল কিনা। সেক্সটন জানালো দুনিয়া তো আজকে আসেনি। ডাকবাবু যখন বাড়ি ফিরল তখন তাকে জ্যান্ত মানুষ বলেও আর চেনা গেল না। তার শেষ আশা তখনও এই, দুনিয়া হয়তো তার এক কৈশোরের লঘুচিত্ততায় পরের ডাকঘাটি পর্যন্ত উজিয়ে গিয়ে থাকবে। সেখানে তার ধর্মমা আছেন। যে গাড়িখানা দেওয়া হয়েছিল সেটা ফিরে না আসা পর্যন্ত ডাকবাবুকে দারুণ যন্ত্রণা নিয়ে অপেক্ষা করতে হলো। সারাদিন কেটে গেল, কচুয়ান ফিরল না। অবশেষে রাতের দিকে সে ফিরল একা এবং একটু মত্ত অবস্থায়। যে সংবাদ সে দিল তা মারাত্মক। পরের ডাকঘাটি থেকে দুনিয়া লোকটার সঙ্গেই কোথাও চলে গিয়েছে। বুড়ো মানুষটা এই দুর্বিপাক সইতে পারল না। সেই রাতেই সে বিছানা নিল। সেই বিছানা যাতে ঠিক আগের দিন তরুণ প্রতারকটি শুয়েছিল। সব ব্যাপারটা মনে মনে খতিয়ে দেখে ডাকবাবুর এখন মনে হলো অসুখের ঘটনাটা ছিল ভান। বেচারির জ্বর বাড়তে লাগলো হু হু করে, তাই তাকে শহরে নিয়ে যাওয়া হলো। অন্য একজন ডাকবাবু তার জায়গায় বহাল হলো সাময়িকভাবে। শহরের যেই বৈদ্যটি সেই গুড়সাওয়ারের চিকিৎসা করেছিলেন তিনি ডাকবাবুরও চিকিৎসা করলেন। তার কাছ থেকে সন্দেহাতীতভাবে জানা গেল যে লোকটা নাকি বেশ সুস্থই ছিল। তখনই নাকি বৈদ্যটি তার বদমতলব টের পেয়েছিলেন, কিন্তু ঘুড়সাওয়ারটির চাবুকের ভয়ে কাউকে কিছু বলেননি। জার্মানটা সত্যি কথাই বলুক কিংবা নিতান্তই তার দূরদৃষ্টির বড়াই করেই থাকুক, তাতে বেচারা রোগীর কোনো সান্ত্বনাই ছিল না। অসুখ সারামাত্রই ডাকবাবু শহর কর্তৃপক্ষের কাছে 2 মাসের ছুটির দরখাস্ত করলেন এবং কাউকে কিছু না বলে মেয়ের খুঁজে বেরিয়ে পড়ল পায়ে হেঁটে। লেজার থেকে সে দেখে নিয়েছিল ক্যাপ্টেন মিনস্কির গন্তব্য ছিল পিটার্সবুর্গ। যে কোচোয়ান তাদের গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল সে বলল দুনিয়া নাকি সারা রাস্তা কেঁদেছে, যদিও দেখে মনে হচ্ছিল সে নিজের ইচ্ছেতেই গিয়েছে। ভাবল আমার হারিয়ে যাওয়া মেষ শাবকটিকে হয়তো ফিরিয়েই আনব। এই আশায় ডাকবাবু এসে পৌঁছিল পিটার্সবুর্গে। সেখানে সে উঠল ইসমাইলভ রেজিমেন্টের অবসরপ্রাপ্ত এক নন কমিশনড অফিসারের ঘরে। সামরিক সার্ভিসের সময় এ লোকটি ছিল তার ওই এক সহযোদ্ধা। সেখান থেকে সে তার সন্ধান শুরু করল। শিগগিরই খোঁজ পাওয়া গেল যে ক্যাপ্টেন মিনস্কি পিটার্সবুর্গেই আছে। দেমুতভ পান্থ নিবাসে নাকি তার আস্তানা। ডাকবাবু ঠিক করল তার ওখানে গিয়ে হাজির হবে। খুব সকালে সে মিনস্কির সদরের ঘরে এসে সেপাই চাকরকে অনুরোধ করল হুজুরকে যেন সে খবর দিয়ে বলে যে একজন বৃদ্ধ সৈনিক তার সঙ্গে দেখা করতে চাইছে। একটা সোয়ারি বুট খুঁটায় লাগিয়ে চাকরটা সেটাকে পরিষ্কার করছিল।
সে বলল, কর্তা ঘুমুচ্ছেন। 11টার আগে তিনি কারুর সঙ্গেই সাক্ষাৎ করেন না। ডাকবাবু তখন চলে গেলেও ফিরে এলো ঠিক নির্দিষ্ট সময়ে। গায়ে একটা ড্রেসিং গাউন, মাথায় একটা লাল ফ্যাজ। মিনস্কি নিজেই এসে তার সঙ্গে দেখা করল। বলল, কি চাই ভাই তোমার? বুড়োর বুকের ভেতরটা তখন টকবক করছে, চোখ ছাপিয়ে জল আসছে। কাপা কাপা গলায় সে শুধু বলল, হুজুর, ভগবানের দুহাই, হুজুর দয়া করুন। মিনস্কি তার দিকে একবার ক্ষিপ্র দৃষ্টিপাত করে লাল হয়ে উঠল। তারপর তাকে হাতে ধরে নিজের অফিস ঘরে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। বুড়ো বলে চলল, হুজুর, কথায় বলে একবারের প্রথম, চিরকালের মতন। তবু অন্তত আমার বেচারি দুনিয়াকে ফিরিয়ে দিন। তাকে নিয়ে আপনার যা আনন্দ করার তা তো করেছেন, মিছিমিছি তাকে আর মারবেন না। মিনস্কি ভয়ানক থতমত খেয়ে বলল, যা ঘটেছে তাকে তো আর ফেরানো যাবে না। তোমার প্রতি আমি অবিচার করেছি, আমায় ক্ষমা করো তুমি। তবে ভেবো না যে দুনিয়াকে ফেলে পালাবো আমি। ও সুখী হবে, তোমার শপথ করে বলছি। তাকে নিয়ে তুমি কীই বা করবে? দুনিয়া আমায় ভালোবাসে। তার আগের জীবনের সঙ্গে সে আর এখন খাপ খাওয়াতে পারবে না। যা ঘটে গেছে তা ভুলতে তুমিও পারবে না, সেও পারবে না। তারপর ডাকবাবুর অস্তিনের মধ্যে কি একটা গুজে দিয়ে সে দরজা খুলে দিল। ডাকবাবু ঠাহরও করতে পারল না যে কখন সে আবার রাস্তায় এসে দাঁড়িয়েছে। বহুক্ষণ সে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। শেষ পর্যন্ত খেয়াল হলো অস্তিনের মধ্যে কি এক গুছা কাগজ রয়েছে। জিনিসটা বার করতে দেখা গেল 50 রুবলের কয়েকটা দলামুচড়া নোট। চোখ ছাপিয়ে আবার ডাকবাবুর কান্না এলো, ক্রোধের কান্না। নোটগুলো একটি দলা পাকিয়ে সে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। তারপর জুতোর গুড়ালি দিয়ে মারিয়ে মারিয়ে চলে গেল সে। কয়েক পা যাবার পর দাঁড়িয়ে পড়ে আবার কি ভাবল। তারপর ফিরে এলো, কিন্তু নোটগুলো তখন আর সেখানে নেই। বেশ সাজগুজ করা একটি যুবক ওকে দেখে ছুটে গেল একটা স্যাকরা গাড়ির দিকে এবং চটপট বসে হুকুম দিল, চালাও। তাকে অনুসরণ করার কোনো চেষ্টাই ডাকবাবু আর করল না। ঠিক করল ডাক স্টেশনেই ফিরে যাবে। কিন্তু তার আগে মাত্র একবারের জন্য হলেও অভাগা দুনিয়াকে একবার দেখে যেতে হবে। সেই উদ্দেশ্যে দিন 2 পরে সে আবার গেল মিনস্কির কোয়ার্টারে। কিন্তু সেপাই চাকরটা কড়া গলায় জানিয়ে দিল তার মনিব কারো সঙ্গেই এখন দেখা করবে না। তারপর ঘাট ধরে তাকে হলের বাইরে ঠেলে দিয়ে মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল। দাঁড়িয়ে থেকে থেকে তারপর ফিরে গেল ডাকবাবু। সেই দিনই সন্ধ্যায় সেদিন গির্জায় সাধারণ প্রার্থনার পর লিতেইনায়া স্ট্রিট ধরে ফিরছিল। এমন সময় একটা দামি গাড়ি তাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ডাকবাবুর নজরে পড়ল তাতে মিনস্কি বসে আছে। গাড়িটা 3 তলা একটা বাড়ির সামনে দরজার মুখোমুখি গিয়ে দাঁড়ালো, আর মিনস্কি লাফ দিয়ে নামলো বাড়িটার বারান্দায়। একটা আশা ঝলক দিয়ে গেল ডাকবাবুর মনে। ফিরে এসে সে কোচওয়ানকে জিজ্ঞেস করল, কার বাড়ি এইটা? মিনস্কির নয় কি? কোচওয়ান বলল, হ্যাঁ, মিনস্কি সাহেবেরই। ডাকবাবু বন্ধ দরজা খুলে উপরের সিঁড়ি দিয়ে হাঁটা শুরু করলেন। এক পর্যায়ে দরজা খুললেন ধাক্কা দিয়ে সামনের রুমের। বাড়ির কমবয়সী ঝি ডাকবাবুকে বাধা দিল যাওয়ার জন্য, কিন্তু তবুও ডাকবাবু ওইদিকে ভ্রুক্ষেপ না করেই এগিয়ে চললেন।
প্রথমে যে দুটি ঘর পড়ল তা অন্ধকার, কিন্তু তৃতীয় ঘরখানায় আলো জ্বলছে। খোলা দরজাটার কাছে এসে সে থমকে দাঁড়ালো। অতি সুসজ্জিত ঘরখানার ভেতরে মিনস্কি গভীর কি একটা চিন্তায় মগ্ন। দুনিয়া তার চেয়ারের হাতলে বসে আছে, ঠিক ইংরেজি কায়দায় টেরচাভাবে, গুড়ায় চাপার ভঙ্গিতে। সাজসজ্জায় তার ফ্যাশনের বেশ ঘটা। মিনস্কির দিকে সে চেয়ে আছে স্নেহ কোমল দৃষ্টিতে, আর তার কুকড়ানো কালো চুলের গুচ্ছ নিয়ে জড়াচ্ছে তার জড়োয়া আঙুলে। বেচারি ডাকবাবু, মেয়েকে তার এত রূপসী সে আর কখনো দেখেনি। মুগ্ধের মতো সে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল। মুখ না তুলেই পায়ের শব্দ শুনে দুনিয়া প্রশ্ন করল, কে ওখানে? ডাকবাবু চুপ করে দাঁড়িয়ে রইলেন। জবাব না পেয়ে দুনিয়া মুখ তুলে তাকালো, আর তারপর চিৎকার করে লুটিয়ে পড়ল কার্পেটের ওপর। ভয় পেয়ে মিনস্কি দুনিয়াকে ধরে তোলার জন্য যেতে গিয়ে হঠাৎ দেখল দরজায় বুড়ো ডাকবাবু দাঁড়িয়ে আছেন। দুনিয়াকে ফেলে রেখে সে রাগে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো তার দিকে। দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল, কি চাও তুমি? ডাকাতের মতো আমার পিছু নিয়েছ কেন বলো তো? নাকি খুনটুন করার ইচ্ছা আছে? বেরোও এক্ষুনি। তারপর সজোরে বুড়ার কুঠের কলার ধরে টানতে টানতে সে তাকে সিঁড়ির দিকে ঠেলে দিল। বুড়ো মানুষটা তার ডেরায় ফিরে এলো। বন্ধুটি পরামর্শ দিল নালিশ করতে। ডাকবাবু কি ভাবল খানিক, তারপর হাত নেড়ে ঠিক করল কিছুই সে করবে না। দুদিন পরে পিটার্সবুর্গ ছেড়ে সে ফিরে এলো তার ডাক স্টেশনে। এসে বসল তার সেই পুরনো কাজেই। গল্প শেষ করে ডাকবাবু বলল, সেদিন থেকে আজ প্রায় 3 বছর দুনিয়া আমার কাছ ছাড়া। খবর নেই, সংবাদ নেই। ভগবান জানেন মেয়েটা এখনো বেঁচে আছে কিনা। কি না ঘটতে পারে? পথ চলিত লম্পট মেয়ে ফুসলিয়ে নিয়ে দিন কয়েক রেখে ভাগিয়ে দিলে এমন ঘটনা এই প্রথম ঘটল তা তো নয়, এটা শেষও নয়। পিটার্সবুর্গে এরকম কাঁচা বয়সের বেকুফ মেয়ে কত। আজ হয়তো তারা শাটিন আর মখমলে সাজগুজ করছে, কাল দেখবেন চৌমাথার মোড়ে ঝাড়ু দিচ্ছে সর্বশান্ত কাঙাল ভিখিরিদের সঙ্গে। যখন মাঝে মাঝে মনে হয় কে জানে আমার দুনিয়াও হয়তো ওই অবস্থায় গিয়ে পড়বে, তখন ইচ্ছে না থাকলেও পাপ চিনতেই মনে আসে। ভাবি কবরেই যাক মেয়েটা। এই হলো আমার বন্ধু বুড়ো ডাকবাবুর কাহিনী। সে কাহিনী বলতে গিয়ে বারবার তাকে থামতে হয়েছে চোখের জলে। তার কান্না আমার খুবই মর্মস্পর্শ করেছিল। তার কাছ থেকে বিদায় নেওয়ার পর অনেক দিন পর্যন্ত বুড়ো ডাকবাবুর কথা আমি ভুলতে পারিনি। অনেক দিন ধরেই মনে হয়েছে হতভাগিনী দুনিয়ার কথা। কিছুদিন আগে শহরের মধ্য দিয়ে যাওয়ার সময় এই পুরনো বন্ধুর কথা আবার মনে পড়েছিল। খবর পেলাম যে ডাক স্টেশনটায় সে একচ্ছত্র ছিল সেটা আর নেই। বুড়ো ডাকবাবু কি এখনো বেঁচে আছে? এ প্রশ্নের কেউ সন্তুষ্টজনক কোনো জবাব দিতে পারল না। ইচ্ছে হলো একবার আগের সেই সব পরিচিত জায়গাগুলো দেখে আসি। ঘোড়া ভাড়া নিয়ে গায়ের দিকে গাড়ি হাঁকালাম। তখন শরৎকাল, ধূসর রঙের মেঘে আকাশ ছাওয়া। ফসল কাটা ক্ষেত থেকে হিমেল বাতাস বইছে, লাল হলুদ ঝরা পাতা উড়িয়ে আনছে সঙ্গে করে। সূর্য ডুবার ঠিক আগেই গাখানায় এসে পৌঁছালাম এবং ডাকঘরের সামনে থামলাম। মোটামতো একটা মাগি এসে দাঁড়ালো বারান্দায়। আমার প্রশ্নের জবাবে মেয়েটি জানালো যে বুড়ো ডাকবাবু বছরখানেক আগে মারা গেছে।
তার বাড়িতে এখন থাকে একজন সুরি। মেয়েটি আসলে সেই সুরিরই বউ। আমার এতখানি আশা আর তার জন্য শত্রুবল খরচ করাই বিফলে গেল। আফসোস হচ্ছিল। সুরি বউকে জিজ্ঞেস করলাম, ডাকবাবু মারা গেল কিভাবে, কি হয়েছিল? মেয়েটি বলল, মদ খেয়েই গেছেন বাবু। কোথায় তাকে কবর দেওয়া হয়েছে জিজ্ঞেস করলাম। মেয়েটি তখন বলল, গায়ের ঠিক শেষে, ওর বউয়ের কবরের পাশে। আমায় কেউ তার কবরে একবার নিয়ে যেতে পারবেন? আমি জিজ্ঞেস করলাম সুরি বউকে। ও বলল, তা কেন পারবো না? এই ভনকা বেড়াল নিয়ে খুব হয়েছে। এবার এই ভদ্রলোকটিকে একটু কবরখানায় নিয়ে যা, গিয়ে ডাকবাবুর কবরটা দেখিয়ে দিবি। সুরি বউ এই কথাগুলো বলল ওর ছেলেকে উদ্দেশ্য করে। ছেঁড়াখোড়া জামা পরা, বাদামি চুল, একচুক কানা একটি ছেলে ছুটে এসেই চটপট পথ দেখিয়ে নিয়ে গেল গায়ের শেষ প্রান্তে। যেতে যেতে জিজ্ঞেস করলাম, তুমি ডাকবাবুকে চিনতে? ছেলেটি বলল, চিনব না কেন, ওই তো আমায় বাঁশি বানাতে শিখিয়েছিল। সেই যে সুরিখানায় থেকে বেরুতো, ভগবান তার আত্মার মঙ্গল করুন। অমনি আমরা তার পেছনে ছুটতাম। দাদু, ও দাদু, বাদাম দাদু। আমাদের সকলকে সে বাদাম বিলাত। আমাদের সঙ্গে ভারী ভাব ছিল তার। আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, যাত্রীদের মধ্যে কেউ তার খোঁজ খবর করে এখনো? ছেলেটা বলল, আজকাল যাত্রী তো আর বিশেষ আসে না এইদিকে। হাকিম টাকিম মাঝে মধ্যে আসে, কিন্তু মরা লোকদের নিয়ে তাদের কোনো গরজ নেই। তবে এই বছর গরমকালে একজন ভদ্রমহিলা এসেছিলেন। তিনি বুড়ো ডাকবাবুর কথা জিজ্ঞেস করেছিলেন, তার কবর দেখতেও এসেছিলেন। আমার কৌতূহল হলো। জিজ্ঞেস করলাম, কী রকম মহিলা? ছেলেটা বলল, ভারী সুন্দর দেখতে। 6 ঘোড়ার এক গাড়িতে করে উনি এসেছিলেন। সঙ্গে 3টা বাচ্চা, একজন আয়া আর একটা কালো বাটকুল কুকুর। যেই শুনলে বুড়ো ডাকবাবু মরে গেছে, অমনি কি যে তার কান্না। ছেলে মেয়েদের বললেন, তোরা চুপ করে একটু বসে থাক, আমি কবরখানায় যাব। পথ দেখিয়ে নিয়ে যাবার ডাক পড়েছিল আমার, কিন্তু উনি বললেন পথ আমি চিনি। ভারী দরাজ মেয়ে। আমায় 5 কোপেকের চাঁদি শিক্ষা দিয়েছিলেন একটা। কবরখানায় পৌঁছানো গেল। ন্যাড়া একটা জায়গা, কোথাও এতটুকু বেড়া নেই। এখানে ওখানে কাঠের ক্রস আঁকা। এমন বিষণ্ণ একটা কবরখানা আমি জীবনেও কখনো দেখিনি। ছেলেটা একটা বালির টিপির ওপর লাফিয়ে উঠে বলল, এই হলো বুড়োর ডাকবাবুর কবর। টিকিটার ওপর পেতলের মূর্তি লটকানো কালো একটি ক্রস পুঁতে রাখা হয়েছে। জিজ্ঞেস করলাম, আচ্ছা, এইখানেই এসেছিলেন মহিলাটি? ভনকা বলল, হ্যাঁ এসেছিলেন। আমি দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এসে লুটিয়ে পড়লেন এখানে, পড়ে রইলেন অনেকক্ষণ। তারপর মহিলাটি গায়ে ফিরে এসে পাদ্রিকে ডেকে পাঠান। টাকা পয়সা দেন তাকে, আর আমাকে দেন 5 কোপেকের একটা চাঁদি সিক্কা। ভারী দিলদরিয়া মহিলা। আমিও ছোড়াটাকে একটা 5 কোপেকি সিক্কা দিলাম। এখানে আসা বা তার জন্য যে শত্রুবল খরচা হলো, তাতে আমার আর কোনো আফসোস রইল না। পড়া শেষ করলাম আলেকজান্ডার পুশকিনের লেখা স্টেশনের ডাকবাবু বইটি। আপনারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যান্য ভিডিওগুলো দেখতে আই বাটনে দেওয়া লিঙ্কগুলো ক্লিক করুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।